মাধ্যমিক ২০২৬ ছাত্রছাত্রীদের জন্য এই শেষ মুহূর্তে দাঁড়িয়ে জীবন বিজ্ঞানে এমসিকিউ এসিকিউ যদি বাদ দিই, বাকি থাকে ৫৪ নম্বরের প্রশ্ন। সেই ৫৪ নম্বরে 100% কমন পাওয়ার জন্য কোন প্রশ্নগুলো পড়তেই হবে সেগুলো জানিয়ে দেবো। আমরা জানি সায়েন্সের বিষয়ে কোনো সাজেশান হয় না, তবুও আমি যে সাজেশান দিচ্ছি এখান থেকে আমি তোমাদের বলবো একদম ওই যে 100% এমসিকিউ এসিকিউ বাদ দিয়ে একদম 100% তোমরা কমন পাবে। যেই রকম প্রশ্ন এখানে দেখাচ্ছি এই রকম হুবহু এই রকম প্রশ্নই থাকবে, কোনো ঘুরিয়ে পেঁচিয়ে কিচ্ছু নয়, এই রকমভাবেই প্রশ্ন থাকবে। এতটা চ্যালেঞ্জ সহকারে আমি তোমাদের বলছি যে প্রশ্ন এখান থেকেই থাকবে। আর এই যে সকল যে আমি প্রশ্নগুলো সাজেশান আকারে দিচ্ছি তার উত্তর অনেক আগেই আমরা দিয়েছি, সেটা এমসিকিউ এসিকিউ হোক বা এই 2 নম্বর আর 5 নম্বরের সাজেশান হোক, সমস্ত দিয়েছি। পাশাপাশি এতদিন আমরা কোন কোন চিত্র ইম্পর্টেন্ট সেই চিত্র দিয়েছি, পাশাপাশি সাজেশান তো দিয়েছি। আজকে একদম শেষ মুহূর্তে দাঁড়িয়ে কোন প্রশ্নগুলো না পড়লেই নয় সেগুলো দিয়ে দিচ্ছি, যাতে ছাত্রছাত্রীরা প্র্যাকটিস করে একদম যারা মনে করছে আমরা রিভিশন করছি তাদের জন্য তো বুস্টার ক্লাস, আর যারা মনে করছে যে কিছুই পড়া হয়নি নতুন করে আমরা সব শুরু করছি তাদের জন্য যথেষ্ট হেল্পফুল এই ভিডিওটি হতে চলেছে। যারা মনে করছে যে এই প্রশ্নগুলো উত্তর দেখতে চাই তাদের জন্য এই ভিডিও ডেসক্রিপশানে জীবনবিজ্ঞানের প্লেলিস্টের লিঙ্ক আমি দিয়ে রাখলাম, দেখে নিতে ভুলো না। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের পেজটিকে ফলো করতে হবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল, এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল, যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয়। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। এখানে ছাত্রছাত্রীরা আমি দু রকমের প্রশ্ন এবং সাজেশান নিয়ে আলোচনা করব। প্রথম হচ্ছে স্টার দেওয়া প্রশ্ন থাকবে এখানে ছাত্রছাত্রীদের জন্য, যারা মনে করছে আমরা বেশি পড়তে পারবো না, ইম্পর্টেন্ট প্রশ্নগুলো পড়তে চাই তাদের জন্য শুধুমাত্র স্টার চিহ্ন দেওয়া প্রশ্ন। যাদের গোটা সিলেবাস শেষ আছে, যারা চাইছে 100% কমন পেতে, তাদের জন্য পুরো গোটা সিলেবাসটার সাজেশান তাদের জন্য রইল। ভালোভাবে তোমাদের এখানে বুঝে নিতে হবে। স্টার দেওয়া প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট, যারা দুর্বল ছাত্রছাত্রী বা যারা মনে করছে আমরা অল্প পড়ে সম্পূর্ণটা কমন পেতে চাই, শুধুমাত্র তাদের জন্য। প্রথমে আলোচনা করব প্রথম অধ্যায়। এখানে তোমাদের জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় 2-3 মার্কস কেন প্রশ্ন লিখেছি আমি। 2-3 মার্ক এই কারণে লিখেছি কারণ 5 নম্বরের প্রশ্নেও 3 নম্বর দিয়ে দেয়, তার জন্য। আর 2 নম্বর তো আলাদাভাবে আসেই। প্রথম যে প্রশ্নটি লিখেছি, ট্রপিক ট্যাকটিক ন্যাস্টিক চলনের মধ্যে পার্থক্য। তোমাদের হয়তো পরীক্ষায় ট্রপিক ট্যাকটিক চলনে দিতে পারে বা ট্যাকটিক ন্যাস্টিক চলনে দিতে পারে, আমি একেবারে দিয়ে রেখেছি ট্রপিক ট্যাকটিক ন্যাস্টিক চলনের মধ্যে পার্থক্য। নেক্সট প্রশ্ন, প্রেসবায়োপিয়া রোগের কারণ কি। নেক্সট প্রশ্ন, ক্যাটারাক্ট বা চোখে ছানি পড়ার কারণ কি। এই যে স্টার দেওয়া চিহ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট। তারপরের প্রশ্ন, মাছের গমনে পটকার ভূমিকা কী। নেক্সট প্রশ্ন, হরমোন ও স্নায়ুতন্ত্রের মধ্যে পার্থক্য লেখো। নেক্সট প্রশ্ন, মেনিনজাস কী, এর কাজ কী। নেক্সট প্রশ্ন, মাছের গমনে মায়োটম পেশির ভূমিকা লেখো। নেক্সট প্রশ্ন, অগ্রপিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত 2টি হরমোনের নাম ও কাজ উল্লেখ করো। নেক্সট প্রশ্ন, টেস্টোস্টেরন হরমোনের উৎস ও কাজ লেখো। তারপর ইস্ট্রোজেন হরমোনের উৎস ও কাজ লেখো। তারপর প্রোজেস্টেরন হরমোনের উৎস ও কাজ লেখো। নেক্সট প্রশ্ন, গ্লুকাগনকে ইনসুলিনের বিপরীত হরমোন বলে কেন। নেক্সট কোশ্চেন, মায়োপিয়া কাকে বলে, কিভাবে এর ত্রুটি দূর করা যায়। নেক্সট প্রশ্ন, চোখের কোন কোন দৃষ্টিজনিত ত্রুটি সংশোধনের জন্য অবতল লেন্সযুক্ত এবং উত্তল লেন্সযুক্ত চশমা ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেন, সিএসএফ কি, এর কাজ লেখো। তারপরে 5 মার্কসের যে প্রশ্ন করতে হবে, প্রথম 2টি চিত্রই খুব ইম্পর্টেন্ট। প্রথম চিত্র, একটি সরল প্রতিবর্ত চাপের চিত্র অঙ্কন করো। নেক্সট, একটি আদর্শ নিউরনের চিহ্নিত চিত্র অঙ্কন করো। নেক্সট, ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিন হরমোনের ভূমিকা কী, একই সাথে উদ্ভিদ ও প্রাণী হরমোনের 3টি পার্থক্য লেখো। এইখানেই প্রশ্নটা শুধু এটাও দিতে পারে ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিনের ভূমিকা কী, বা আলাদাভাবে প্রশ্নে এটাও দিতে পারে উদ্ভিদ ও প্রাণী হরমোনের 3টি পার্থক্য লেখো। প্রশ্ন তোমাদের এভাবে পড়তে হবে। তারপরের প্রশ্ন, কৃষিবিদ্যায় সাইটোকাইনিন ও জিব্বেরেলিন হরমোনের ব্যবহারিক প্রয়োগ কী, আলাদা প্রশ্ন। তার সাথেই অক্সিন হরমোনের ব্যবহারিক প্রয়োগ লেখো। তারপর সন্তরণের ক্ষেত্রে মাছের পাখনার ভূমিকা উল্লেখ করো। তারপরের প্রশ্ন, পার্থক্য করতে হবে গুরু মস্তিষ্ক ও লঘু মস্তিষ্কের মধ্যে, পাশাপাশি করতে হবে প্রাণী হরমোনের 3টি বৈশিষ্ট্য। প্রথম অধ্যায় থেকে এই প্রশ্নগুলো করতেই হচ্ছে। চলে যাব দ্বিতীয় অধ্যায়, জীবনের প্রবাহমানতা থেকে যে 2-3 নম্বরের প্রশ্ন করতে হবে। প্রথম, ক্রসিং ওভার কাকে বলে। নেক্সট, ইউক্রোমাটিন ও হেটেরোক্রোমাটিনের মধ্যে পার্থক্য লেখো।
নেক্সট মিওসিস কোষ বিভাজনকে হ্রাস বিভাজন বলে কেন? নেক্সট অ্যামাইটোসিস কোষ বিভাজন কাকে বলে, এটি কোথায় ঘটে? নেক্সট কোষচক্র কাকে বলে, কোষচক্রের দশাগুলির নাম লেখো। নেক্সট মাইটোসিস ও মিওসিস এর পার্থক্য লেখো। নেক্সট ক্রোমোজোম ও ক্রোমাটিডের মধ্যে পার্থক্য লেখো। নেক্সট সমস্ত বা হোমোলোগাস ক্রোমোজোম কাকে বলে? নেক্সট ক্রোমোজোম, ডিএনএ এবং জিনের আন্তঃসম্পর্ক কী? নেক্সট ডিএনএ ও আরএনএর পার্থক্য লেখো। নেক্সট কোশ্চেন, মিওসিস কোষ বিভাজনের সময় ক্রোমোজোমের সংখ্যা হ্রাস ও ক্রোমাটিডের মধ্যে খণ্ড বিনিময় ঘটে, এই ঘটনা দুটির তাৎপর্য কী কী তা বিশ্লেষণ করো। নেক্সট প্রফেজ এবং টেলোফেজ এর ক্ষেত্রে বিপরীতধর্মী পরিবর্তন ঘটে, এরূপ দুটি বিপরীতধর্মী পরিবর্তন লেখো, বা প্রশ্ন এভাবেও দিতে পারে যার উত্তর একই, প্রফেজ ও টেলোফেজের মধ্যে পার্থক্য লেখো। নেক্সট প্রশ্ন, অযৌন জননের একটি সুবিধা একটি অসুবিধা লেখো। একটি এখানে দিয়েছি, তোমরা চাইলে দুটি করেও পড়তে পারো। নেক্সট অপুংজনী বা পার্থেনোজেনেসিস কি, উদাহরণ দাও। নেক্সট বয়ঃসন্ধিকাল কাকে বলে? নেক্সট মাইক্রোপ্রোপাগেশন কাকে বলে? নেক্সট স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের দুটি পার্থক্য দেখাও। নেক্সট মাইক্রোপ্রোপাগেশনের ধাপগুলি তীর চিহ্নের সাহায্যে দেখাও। নেক্সট অণুবিস্তারণ বা মাইক্রোপ্রোপাগেশনের দুটি সুবিধা উল্লেখ করো। নেক্সট উদ্ভিদের দুটি প্রাকৃতিক অঙ্গজ বিস্তার পদ্ধতির উদাহরণ দাও। নেক্সট উদাহরণ সহ অযৌন জননের দুটি পদ্ধতির নাম লেখো। নেক্সট স্পাইরোগাইরা ও প্ল্যানেরিয়ার অযৌন জনন কোন পদ্ধতিতে সম্পন্ন হয়? নেক্সট কোন বাহক নিচের উদ্ভিদগুলোতে পরাগযোগ সম্পন্ন করে? উদ্ভিদগুলি কি কি? ধান, পাতাঝাজি, শিমুল, আম। এখান থেকে যে 5 নম্বরের প্রশ্নগুলো পড়তে হবে, প্রথম চিত্রটি ইম্পর্টেন্ট, একটি আদর্শ বা ইউক্যারিওটিক ক্রোমোজোমের চিহ্নিত চিত্র অঙ্কন করো। নেক্সট ক্রোমোজোমের মুখ্য খাজ ও গৌণ খাজের পার্থক্য কী? একই সাথে ডিএনএ এর রাসায়নিক উপাদানগুলি উল্লেখ করো। নেক্সট উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের সাইটোকাইনেসিসের মধ্যে পার্থক্য লেখো। একই সাথে মানুষের অটোজোম ও সেক্স ক্রোমোজোমের মধ্যে পার্থক্য লেখো। নেক্সট মিওসিস কোষ বিভাজন কাকে বলে? একই সাথে এটি কোথায় সম্পন্ন হয়? একই সাথে এর তাৎপর্য উল্লেখ করো। নেক্সট কোষচক্রের গুরুত্বগুলি সংক্ষেপে লেখো। একই সাথে কোষচক্রের বিভিন্ন দশার প্রধান কাজগুলি কী কী? নেক্সট মাইটোসিস কাকে বলে? মাইটোসিস কোষ বিভাজনের প্রফেজ ও মেটাফেজ দশার বৈশিষ্ট্যগুলি লেখো। নেক্সট মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেজ ও টেলোফেজ দশার বৈশিষ্ট্যগুলি লেখো। নেক্সট সেন্ট্রোমিয়ার কাকে বলে? সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমের শ্রেণীবিভাগ করো ও আলোচনা করো। নেক্সট মিওসিস বৈশিষ্ট্যগতভাবে মাইটোসিস থেকে পৃথক, তুমি কিভাবে এই বক্তব্যটির যথার্থতা প্রমাণ করবে, বা প্রশ্ন এভাবেও দিতে পারে, যেটা প্রথম প্রশ্ন, সেটা হচ্ছে মিওসিস মাইটোসিস কোষ বিভাজনের মধ্যে পার্থক্য লেখো। এই প্রশ্নটা আর এই প্রশ্নটা একই সাথে দিতে পারে, তোমার দেহের ক্রোমোজোমগুলি যে উপাদান নিয়ে গঠিত তাদের নাম লেখো। এই প্রশ্নটার সঙ্গে উপরের প্রশ্নটার কোনো মিল নেই, এটা মাথায় রাখতে হবে। তারপর জনুক্রম বলতে কি বোঝো? ফার্নের জনুক্রম সংক্ষেপে আলোচনা করো। নেক্সট জনন কাকে বলে? জননের প্রয়োজনীয়তা বা গুরুত্বগুলি উল্লেখ করো। নেক্সট কোশ্চেন, পরাগযোগ কাকে বলে? স্বপরাগযোগ, ইতর পরাগযোগের সুবিধা অসুবিধা লেখো। নেক্সট নিষেক কাকে বলে? সপুষ্পক উদ্ভিদের দ্বিনিষেক পদ্ধতিটি নিজের ভাষায় বর্ণনা করো। নেক্সট উপযুক্ত উদাহরণ সহ অযৌন জননের 5টি পদ্ধতি বর্ণনা করো। চলে যাব আমরা তৃতীয় অধ্যায় বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ থেকে। প্রথম প্রশ্ন, মেন্ডেলের পরীক্ষায় সাফল্য লাভের কারণগুলি আলোচনা করো। নেক্সট ফিনোটাইপ ও জিনোটাইপ কাকে বলে? একই সাথে কাকে বলে যখন পড়ছো এখান থেকে তোমাদের অবশ্যই পার্থক্যটাও পড়ে রাখতে হবে ফিনোটাইপ জিনোটাইপের। নেক্সট পৃথকীভবনের সূত্রটি লেখো। নেক্সট স্বাধীন বিন্যাসের সূত্রটি লেখো। নেক্সট কোশ্চেন, একদিন শিক্ষার্থীরা খবরের কাগজে থ্যালাসেমিয়া নিয়ে একটি প্রবন্ধ পড়ল এবং একজন থ্যালাসেমিয়া আক্রান্ত ব্যক্তির পরিণতি জেনে ভীত হলো। জনগোষ্ঠী থেকে এই রোগ দূর করার জন্য তারা কি কি উদ্যোগ নিতে পারে তা লেখো। নেক্সট কোশ্চেন, দ্বিসংকর জনন পরীক্ষায় F1 জনিত উৎপন্ন সংকর উদ্ভিদ YYRR থেকে সম্ভাব্য সকল গ্যামেটগুলি কি কি হতে পারে। নেক্সট মটর গাছের ক্ষেত্রে পৃথকীভবন সূত্র প্রতিষ্ঠা করার জন্য তোমাকে বৈশিষ্ট্য নির্বাচন করতে বলা হলো, এরকম বিপরীত বৈশিষ্ট্যের নাম লেখো। নেক্সট একজন বর্ণান্ধ রোগের বাহক মহিলা একজন বর্ণান্ধ পুরুষকে বিবাহ করলো, তাদের একটি কন্যা সন্তান হলো। এই কন্যা সন্তানের বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কতটা তা বিশ্লেষণ করে লেখো। নেক্সট রাজকীয় হিমোফিলিয়া বা রয়্যাল হিমোফিলিয়া কাকে বলে। নেক্সট প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলতে কি বোঝো। নেক্সট অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংকরায়ন পরীক্ষায় F2 জনিত ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাত কি হবে। নেক্সট
অনেক সময় দেখা যায় যে বাবা ও মা উভয়ই স্বাভাবিক, কিন্তু তাদের এক ছেলে বর্ণান্ধ হয়েছে। এটি কিভাবে সম্ভব হয় তা একটি চেকার বোর্ডের মাধ্যমে ব্যাখ্যা করো। তারপর সংকরায়ন পরীক্ষায় কিভাবে প্রকট গুণ প্রকাশিত হয় তা উদাহরণের সাহায্যে লেখো। তারপর হিমোফিলিয়া রোগের কারণ উল্লেখ করো। তারপর হোমোজাইগাস বা সমসংকর জীব কাকে বলে। নেক্সট থ্যালাসেমিয়া রোগের লক্ষণগুলি কী কী। নেক্সট বর্ণান্ধতা কী, এই রোগের লক্ষণ কী। নেক্সট হিমোফিলিয়া রোগটি পুরুষদের ক্ষেত্রে বেশি দেখা যায় কেন। নেক্সট একজন স্বাভাবিক বর্ণান্ধতা বাহক মহিলার সঙ্গে একজন স্বাভাবিক পুরুষের বিবাহ হলে কীরূপ ফলাফল দেখা যায় লেখো। যে 5 নম্বরগুলো করতে হবে। প্রথম প্রশ্ন, মেন্ডেল তার পরীক্ষার জন্য মটর গাছের 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য উল্লেখ করো, একই সাথে ফিনোটাইপ জিনোটাইপের পার্থক্য লেখো। নেক্সট মেন্ডেলের এক সংকর জননের পরীক্ষাটি বিবৃত করে এর থেকে প্রাপ্ত সূত্রটি লেখো। নেক্সট মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষাটিকে চেকার বোর্ডের সাহায্যে দেখাও, একই সাথে এই পরীক্ষা থেকে প্রাপ্ত সূত্রটি লেখো। বা প্রশ্নটি এভাবেও দিতে পারে YYRR, অর্থাৎ এখানে তোমাদের যেটা বলা হয়েছে যে বিশুদ্ধ প্রকার বৈশিষ্ট্যের গোল ও হলুদ বীজযুক্ত মটর গাছ ও YYRR, বিশুদ্ধ প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের সবুজ ও কুঞ্চিত বীজযুক্ত মটর গাছের মধ্যে সংকরায়ন ঘটানো হলে প্রথম অপত্য জনিতে প্রাপ্ত উদ্ভিদগুলির জিনোটাইপ কী হবে, একই সাথে উক্ত দ্বিসংকর জননের F2 জনিতে প্রাপ্ত ফিনোটাইপ অনুপাতটি লেখো। নেক্সট বিশুদ্ধ কালো অর্থাৎ বিবি এবং বিশুদ্ধ সাদা বিবি গিনিপিগের এক সংকর জনন পরীক্ষার দ্বারা মেন্ডেলের প্রথম সূত্রটি বুঝিয়ে দাও। নেক্সট কোশ্চেন, থ্যালাসেমিয়া আক্রান্ত কোনো শিশুর দেহে কী কী লক্ষণ প্রকাশিত হয়, একই সাথে সেই ক্ষেত্রে জেনেটিক কাউন্সেলিংয়ের সময় কী পরামর্শ দেওয়া হয়। নেক্সট কোশ্চেন, অসম্পূর্ণ প্রকটতা কি। সন্ধ্যামালতী ফুলের ক্ষেত্রে F2 জনিতে মেন্ডেলের বংশগতি সংক্রান্ত প্রথম সূত্রের বিচ্যুতি কিভাবে প্রকাশিত হয় তা একটি ক্রসের মাধ্যমে দেখাও। তারপর সমাজ থেকে তোমার জানা একটি জিনগত রোগের বিস্তার রোধ করতে গিয়ে বিয়ের আগে হবু নবদম্পতিকে কী কী পরামর্শ দেওয়া যেতে পারে সে বিষয়ে তোমার মতামত জানাও। তারপর থ্যালাসেমিয়া রোগের উপসর্গগুলি উল্লেখ করো, একই সাথে অনেক পরিবারে কন্যা সন্তান জন্মের জন্য মাতাকে দায়ী করা হয়, এই ধারণাটি যে যথার্থ নয় তা একটি ক্রসের সাহায্যে দেখাও। চলে যাব চতুর্থ অধ্যায়, অভিব্যক্তি অভিযোজন থেকে। প্রথম প্রশ্ন, পার্থক্য করতে হবে সমসমস্ত অঙ্গ সমবৃত্তীয় অঙ্গের মধ্যে। তারপর জীবনের রাসায়নিক উৎপত্তি সংক্রান্ত মিলার ও উরের পরীক্ষায় ব্যবহৃত বিক্রিয়কগুলি এবং উৎপন্ন একটি যৌগের নাম লেখো। তারপর সমসমস্ত অঙ্গ কাকে বলে উদাহরণ দাও। তারপর উটের জলক্ষয় কমানোর 2টি অভিযোজনগত বৈশিষ্ট্য উল্লেখ করো। তারপরের প্রশ্ন, উটের RBC অর্থাৎ লোহিত রক্তকণিকা এর অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। তারপর ঘোড়ার বিবর্তনের ইতিহাসে 4টি প্রধান জীবাশ্ম পূর্বপুরুষের নাম সময়ের পর্যায়ক্রমে সাজিয়ে লেখো। তারপরের প্রশ্ন, বাঘ বিলুপ্ত হয়ে গেছে অথচ হরিণ প্রচুর আছে, এমন একটি জঙ্গলে অন্য অভয়ারণ্য থেকে এনে কয়েকটি বাঘ ছাড়া হলো, বেঁচে থাকতে গিয়ে ওই বাঘেদের যে যে জীবন সংগ্রামে লিপ্ত থাকতে হবে তা ভেবে লেখো। তারপর লবণ সহনের জন্য সুন্দরী গাছের যে কোনো 2টি অভিযোজন বর্ণনা করো। তারপরের প্রশ্ন, শিম্পাঞ্জিরা খাবারের জন্য কিভাবে উই পোকা শিকার করে তা ব্যাখ্যা করো। তারপরের প্রশ্ন, প্রাকৃতিকভাবে শুধু বিভিন্ন দেশীয় প্রজাতির মাছ আছে, এমন একটি পুকুরে বেশ কিছু তেলাপিয়া মাছ ছাড়া হলো, বেঁচে থাকতে গেলে ওই তেলাপিয়াদের যে যে ধরনের জীবন সংগ্রাম করতে হবে তা লেখো। তারপরের প্রশ্ন, যোগ্যতমের উদ্বর্তন বলতে কী বোঝো। তারপরের প্রশ্ন, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ বলতে কী বোঝায়। পরের প্রশ্ন, সুন্দরী গাছ তার দেহের অতিরিক্ত লবণ কিভাবে রেচিত করে। তারপরের প্রশ্ন, পায়রার বায়ুথলির অভিযোজনগত 2টি গুরুত্ব কী কী। তারপরের প্রশ্ন, প্রথম পয়েন্ট গঠন ও কাজ, সেকেন্ড পয়েন্ট বিবর্তনের ধরন নির্দেশক। উপরোক্ত 2টি বৈশিষ্ট্যের ভিত্তিতে সমবৃত্তীয় অঙ্গের ধারণাটি উপযুক্ত উদাহরণ সহ প্রতিষ্ঠা করো। পরের প্রশ্ন, মিসিং লিঙ্ক বা হৃদযোজক কাকে বলে উদাহরণ দাও। পরের প্রশ্ন, সমবৃত্তীয় অঙ্গের উদাহরণ সহ সংজ্ঞা দাও। পরের প্রশ্ন, বিবর্তনের নিষ্ক্রিয় বা লুপ্তপ্রায় অঙ্গের ভূমিকা লেখো। পরের প্রশ্ন, ক্যাকটাসের মূলের অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। পরের প্রশ্ন, সুন্দরী শ্বাসমূলের অভিযোজনগত গুরুত্ব লেখো। পরের প্রশ্ন, সমসমস্ত অঙ্গ কিভাবে অভিব্যক্তিকে ব্যাখ্যা করে তা বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, ল্যামার্কের ব্যবহার ও অব্যবহার সূত্র ব্যাখ্যা করো। তারপর মৌমাছির ওয়াকেল নৃত্য সংক্ষেপে লেখো। তারপর প্রাকৃতিক নির্বাচনবাদ তত্ত্ব অনুযায়ী অস্তিত্বের জন্য সংগ্রাম ব্যাখ্যা করো। তারপর উটের RBC এর সুবিধা কী। তারপর পায়রার খেচর অভিযোজনের ক্ষেত্রে ডানার ভূমিকা উল্লেখ করো। তারপর পায়রার বায়ুথলির অভিযোজনগত 2টি গুরুত্ব কী কী। তারপর জরায়ু যঙ্কুরোদ্গম কাকে বলে একটি উদাহরণ দাও। যে 5 নম্বরগুলো পড়তে হবে। প্রথম,
অভিযোজন কাকে বলে? ক্যাকটাসের বাষ্পমোচন হ্রাসের জন্য কি কি অভিযোজনগত বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়? তারপর ল্যামার্কের অভিব্যক্তি সংক্রান্ত তত্ত্বের প্রতিপাদ্যের প্রধান দুটি বিষয় বর্ণনা করা। একই সঙ্গে হৃৎপিণ্ডের তুলনামূলক অঙ্গসংস্থান কিভাবে অভিব্যক্তি মতবাদের সপক্ষে প্রমাণ হিসাবে কাজ করে? পরের প্রশ্ন, নিম্নলিখিত অঙ্গগুলির অভিযোজনগত গুরুত্ব উল্লেখ করো। সুন্দরী শ্বাসমূল, ক্যাকটাসের পাতা, রুই মাছের পটকা, পায়রার বায়ুথলি, উটের লোহিত রক্তকণিকার আকৃতি। তারপর জলজ অভিযোজনে রুই মাছের পটকার এবং খেচর প্রাণী হিসেবে পায়রার বায়ুথলির গুরুত্ব আলোচনা করো। তারপর জাঙ্গল উদ্ভিদ বা জেরোফাইট কাকে বলে? ক্যাকটাসের অভিযোজনগত বৈশিষ্ট্য উল্লেখ করো। তারপর উটের অতিরিক্ত জল সহন ক্ষমতার সাথে এদের লোহিত রক্তকণিকার বিশেষ চরিত্রটি কিভাবে সম্পর্কযুক্ত? খাদ্য সংগ্রহ ও রোগ প্রতিরোধের ক্ষেত্রে শিম্পাঞ্জিরা যেভাবে বুদ্ধিমত্তার সাথে সমস্যার সমাধান করে তার উদাহরণ দাও। তারপরের প্রশ্ন, একটি উপযুক্ত উদাহরণের সাহায্যে ডারউইন প্রস্তাবিত প্রাকৃতিক নির্বাচন পদ্ধতিটি ব্যাখ্যা করো। একই সাথে রুই মাছের জলজ অভিযোজনে পটকার ভূমিকা কি কি? তারপর জীবনের রাসায়নিক উৎপত্তির সংক্ষিপ্ত রূপরেখা মিলার ও উডের পরীক্ষার সাহায্যে বর্ণনা করো। পরের প্রশ্ন, জীবনের আকার, শারীরবৃত্ত, ক্রিয়াকলাপ ও আচরণের পরিবর্তনই হলো অভিযোজন। যে কোনো দুটি উদাহরণ সহ বক্তব্যটির যথার্থতা প্রমাণ করো। তারপর জৈব অভিব্যক্তি সম্পর্কিত ল্যামার্কের তত্ত্বটি সংক্ষেপে বর্ণনা করো। চলে যাব পঞ্চম অধ্যায়, পরিবেশ, তার সম্পদ ও সংরক্ষণ থেকে। প্রথম প্রশ্ন, ইনসিটু সংরক্ষণের গুরুত্ব কি? অ্যাজমার কারণ কি? নেক্সট প্রশ্ন, জাতীয় উদ্যান, অভয়ারণ্য ও সংরক্ষিত বনাঞ্চলের দুটি করে বৈশিষ্ট্য লেখো। পরের প্রশ্ন, সুন্দরবনের পরিবেশগত সমস্যাগুলি আলোচনা করো। নেক্সট, জীববৈচিত্র্য হ্রাসের কারণগুলি কি? জীববৈচিত্র্য ধ্বংসের কুফলগুলি বর্ণনা করো। তারপর অনেকগুলি সংজ্ঞা পড়তে হবে এখান থেকে। অ্যামিনিফিকেশন, গ্রিনহাউস প্রভাব, অ্যাসিড বৃষ্টি, জীব বিবর্ধন, জাতীয় উদ্যান, রেড ডেটা বুক, নাইট্রোজেন স্থিতিকরণ বলতে কি বোঝো, অভয়ারণ্য, জাতীয় বনভূমি, সংরক্ষিত বনাঞ্চল। তারপর সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ বলে কেন? তারপর ইনসিটু এক্সিটু সংরক্ষণের পার্থক্য কী? তারপর অম্লবৃষ্টির ফলে পরিবেশের কী ক্ষতি হয়? তারপর জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট বা জেএফএম বলতে কী বোঝো? তারপর প্রজাতির বিলুপ্ত ঘটানোর ক্ষেত্রে বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ুর পরিবর্তনের প্রভাব লেখো। তারপর গন্ডারের সংখ্যা কমে যাওয়ার কারণ কি? তারপর মানুষ কীভাবে নাইট্রোজেন চক্রকে প্রভাবিত করে? তারপর ভারতে কুমির ও রেড পান্ডা সংরক্ষণের দুটি স্থানের নাম লেখো। তারপর ভারতে বাঘ, কুমির ও গন্ডার সংরক্ষণে দুটি করে প্রচেষ্টার উল্লেখ করো। 5 নম্বরের প্রথম প্রশ্ন, জীববৈচিত্র্য কী কী কারণে হ্রাস পায় তা সঠিক উদাহরণের সাহায্যে নির্ধারণ করো। তারপরের প্রশ্ন, ভারতীয় একশৃঙ্গ গন্ডার বাড়ানোর জন্য দুটি সংরক্ষণ সংক্রান্ত পদক্ষেপ প্রস্তাব করো। একই সাথে মিষ্টি জলের উৎসগুলি কী কীভাবে দূষিত হয় তোমার অভিজ্ঞতার ভিত্তিতে মতামত জানাও। তারপরের প্রশ্ন, দুটি অঞ্চলের মধ্যে একটিকে জীববৈচিত্র্যের হটস্পট বলে ঘোষণা করতে চাইলে কি কি শর্ত তুমি বিবেচনা করবে? একই সাথে এক্সিটু সংরক্ষণের দুটি উদাহরণ দাও। তারপর মানুষের লাগাম ছাড়া অনেক কাজই পরিবেশ দূষিত করে, এর সপক্ষে 3টি উদাহরণ দিয়ে উক্তিটি সমর্থন করো। একই সাথে পশ্চিমবঙ্গে অবস্থিত একটি ন্যাশনাল পার্ক, একটি বায়োস্ফিয়ার রিজার্ভের উদাহরণ দাও। তারপরের প্রশ্ন, পরিবেশগত কি কি কারণে মানুষের ক্যান্সার হতে পারে? একই সাথে বিশ্ব উষ্ণায়নের ফলে সমুদ্রের জলের উচ্চতা অধিক বৃদ্ধি পেলে সুন্দরবনের মানুষ ও জীববৈচিত্র্যের কী কী সমস্যা হতে পারে? তারপর সিংহ সংরক্ষণের জন্য ভারতবর্ষের গির জাতীয় উদ্যানে যে যে ইনস্টিটিউট ব্যবস্থা নেওয়া হয়েছে তা উল্লেখ করো। ক্রমবর্ধমান জনসংখ্যার ফলে একটি অঞ্চলে কী কী পরিবেশগত সমস্যা ঘটতে পারে? তারপর নাইট্রোজেন চক্রের যে কোনো 3টি ধাপে ব্যাকটেরিয়ার ভূমিকা বিশ্লেষণ করো। বিলাসবহুল আরামদায়ক জীবনযাত্রা বায়ু দূষণের একটি অন্যতম প্রধান কারণ, যুক্তিসহ উক্তিটি সমর্থন করো। তারপর গঙ্গা নদীর দূষণের ফলে প্রাণী জীববৈচিত্র্যের বিপন্নতার দুটি উদাহরণ দাও। নাইট্রোজেন চক্র ব্যাহত হওয়ার ফলে যেসব ঘটনা ঘটেছে তার যে কোনো প্রধান 3টি ঘটনা ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, ক্রমবর্ধমান জনসংখ্যার একটি সমস্যা হলো বায়ুমণ্ডলের পরিবর্তন এবং বিশ্ব উষ্ণায়ন পরিবেশের কী কী প্রভাব পড়তে পারে তার সারসংক্ষেপ করো। একই সাথে শীতকালে শিশু ও বয়স্কদের নানা শ্বাসজনিত সমস্যা দেখা যায়, এরূপ দুটি সমস্যার নাম লেখো এবং তাদের একটি করে উপসর্গ বিবৃত করো। পরের প্রশ্ন, ভারতবর্ষের বিভিন্ন শহরে ক্রমবর্ধমান জনসংখ্যা ভূগর্ভস্থ জলের সংকট তৈরি করেছে, তোমার অভিজ্ঞতার ভিত্তিতে বক্তব্যটির যুক্তিসহ সমর্থন করো। মানুষের বসতি বৃদ্ধি কীভাবে সুন্দরবনের বাস্তুতন্ত্রের উপর প্রভাব ফেলেছে তার একটি ধারণা মানচিত্র নির্মাণ করো। পরের প্রশ্ন, পূর্ব হিমালয়ের পাদদেশের জলাময় ঘাসভূমিতে শুধু পাওয়া যায় এমন একটি বিলুপ্তপ্রায় স্তন্যপায়ীর সংখ্যা বৃদ্ধি করার জন্য কী কী সংরক্ষণ প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে তার সংক্ষিপ্ত সারলেখ। একই সাথে নদীর বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় জীববৈচিত্র্যের গুরুত্ব আলোচনা করো।
তারপরের প্রশ্ন, সুন্দরবনের মিষ্টি জলের সংকটের ফলে সৃষ্ট প্রভাবগুলি আলোচনা করে একই সাথে সুন্দরবনের 2টি ম্যানগ্রোভ অরণ্যের এবং 2টি প্রাণীর নাম লেখো। তো এই ছিল ছাত্রছাত্রীরা তোমাদের জীবন বিজ্ঞানের সম্পূর্ণ সাজেশনটা আমি এখানে তুলে ধরলাম। যারা দুর্বল, যারা অল্প পড়তে চাইছো, তাদের জন্য লাল কালি দিয়ে স্টার চিহ্ন দেওয়া প্রশ্নগুলো রয়েছে, সেগুলো অবশ্যই ভালো করে পড়তে হবে। আর যারা এই প্রশ্নের উত্তর কীরকমভাবে লিখতে হবে বুঝতে পারছো না, তাদের জন্য এই ভিডিওর ডেসক্রিপশানে জীবন বিজ্ঞানের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রইল, সেখান থেকে তোমরা সমস্ত ভিডিওসগুলো পেয়ে যাবে। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়, অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।